হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো চলো আজকে আমরা বিউপি এফএসটি যে ইউনিটটা আছে সেইটার বিগত বছর আসার প্রশ্নগুলো সলভ করি। আজকে আমরা বিউপি এফএসটি 17-18 সেশনে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করব। তো যাই হোক আমি তোমাদের এই প্রশ্নগুলা কালেক্ট করতে গিয়ে একটা প্যারা খাইছি। সেই প্যারাটা নিয়ে একটু বলি। আমি যখন তোমাদের জয়কলির বইটা দেখছি তখন দেখছি 17-18 প্রশ্ন একটা। এরপর আরেকটা পিডিএফ দেখলাম, সেটা বইটা ছিল সংসপ্তকের মেবি বইটা। ওইটাতে দেখি আরেকটা। এখন আমি ফাইন্ড আউট করতে পারতেছি না যে কোনটা আসলে আসল আর কোনটা আসলে নকল। আমি যে কাজটা করছি, তোমার জয়কলির বইয়ের যে প্রবলেমগুলো ছিল সেটাও সলভ করাচ্ছি, আবার সংসপ্তকের বইয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করাচ্ছি। তো দুটাই করে যাও, আসলে বেশি করে গেলে তো ক্ষতি নাই। তো চলো আমরা শুরু করে দেই। আমি যা দেখলাম, বিইউপির কোশ্চেন এত বেশি কঠিন হয় না। তোমাদের ভার্সিটি প্রিপারেশন যাদের নেওয়া আছে, একটু ভালোভাবে যাদের প্রিপারেশন নেওয়া আছে, তারা বিইউপি ক্র্যাক করতে পারবা ইনশাল্লাহ। কিন্তু যাদের প্রিপারেশন খারাপ, তাদের ক্ষেত্রে ক্র্যাক করাটা কঠিন। কারণ প্রশ্ন যেহেতু মোটামুটি মডারেট হচ্ছে বা সহজ টাইপের হচ্ছে, এখানে তুমি যদি সামহাউ দুই একটা ভুল করে আসো, সেখানে তোমার কিন্তু পজিশন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আচ্ছা, ভয় না দেখাই, আমরা শুরু করে দিই। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো এমনভাবে নিব যাতে করে তোমাদের এই বিগত বছরের প্রশ্নগুলা থেকে ঘুরায় পেঁচায় দিলে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। চলো, আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা পড়ব, সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1% জলীয় দ্রবণের পিএইচ কত। দেখো, তাহলে প্রথমেই তুমি যে কাজটা করবা, যেহেতু ক্যালকুলেটর আছে আমাদের, তাহলে প্রথমেই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবা। মানে এখান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবা। সূত্র কোনটা? ওই যে 10x/m। এক্স হচ্ছে কত পার্সেন্ট, তাহলে 10 ইন্টু 0.1, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। ক্যালকুলেট করো, এটা আসে তোমার 0.025। তাহলে যেহেতু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমি পেয়ে গেছি, এখন আমি পিওএইচটা বের করব। চলো, মাইনাস লক হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, 0.025। তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পাবা 1.60। দেখো, আমার কিন্তু এখানে পিওএইচটা বের করতে বলে নাই, বের করতে বলছে পিএইচ। তাহলে তুমি কি করবা? পিএইচ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস 1.60, দ্যাট মিনস 12.40। দেখো, এটা আমার আছে অপশন নাম্বার ডিতে। তার মানে এখানে আমার অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, তারপরে দেখো একটা প্রবলেম দিছে যে ম্যাঙ্গানেট আয়ন প্লাস 8H প্লাস প্লাস এম ইলেকট্রন, তারপরে Mn2 প্লাস প্লাস হচ্ছে 4 ওয়াটার, মানে 4 অণু পানি। বিক্রিয়াটিতে এম এর মান কত? তোমরা যারা পরিমাণগত রসায়ন পড়ছো, এই প্রবলেমটা তোমাদের কাছে ডাল ভাত। তার কারণ হচ্ছে দেখো, এইখানে সরি এইখানে তোমার ম্যাঙ্গানিজের জারণ মানটা কত? এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে মাইনাস, এই যে -8, এটা -1 আছে, তার মানে কি এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান কত? এখানে আসতেছে হচ্ছে তোমার +7, আর এখানে কত আসতেছে? +2। তাহলে এখন দেখো, +7 থেকে +2 তে গেছে, তার মানে সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে? +7 থেকে +2 তে গেছে, তার মানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। 5টা ইলেকট্রন গ্রহণ করে তার জারণ মান +7 থেকে +5 এ গেছে। সো এখানে এম এর মান হবে কত? 5। এই প্রবলেমটা তোমরা বিভিন্নভাবে করতে পারো। আমি যেভাবে করছি সেটা দিয়েও করতে পারো, আবার তুমি চার্জ ব্যালেন্স করেও করতে পারো। এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি যেটা প্রিফার করো তুমি সেটাই করবা। দেখো, 0.15 মোল পার লিটার ঘনমাত্রার একটি দুর্বল জৈব অ্যাসিড পানিতে 1.35% আয়নিত হলে ওই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? প্রথমেই দেখো, তোমার ঘনমাত্রা সি দেওয়া আছে, আবার বলছে দুর্বল অ্যাসিড কত পার্সেন্ট আয়নিত হয়, মানে আলফাটাও দেওয়া আছে, মানে বিয়োজন মাত্রাটাও দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত। তোমাকে বের করতে বলছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত। তো তোমরা অসওয়ার্ডের লঘুকরণ সূত্র নিশ্চয়ই পড়ে আসছো, আমি আশা করতেছি। অসওয়ার্ডের লঘুকরণ সূত্র অনুসারে এই দুর্বল অ্যাসিডের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে? এইটার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, মানে এটা পুরোপুরি আয়নিত হবে না। পুরোপুরি আয়নিত হলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হতো শুধু সি।
এই যে এটা হচ্ছে তোমার সি। কিন্তু যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এটা তোমার একটা সার্টেন অ্যামাউন্টে কি হবে, বিয়োজিত হবে। এই বিয়োজন মাত্রাটা দেওয়া আছে 1.35%। তার মানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। আর এখানে আলফাটা কত, এই যে 1.35 ডিভাইডেড হচ্ছে 100, আর সিটা কত 0.15। এটা তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 2.025 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এখন দেখো আমার এটা কিন্তু এইচ প্লাস আয়নের ঘনমাত্রা পাইছো। কেন এইচ প্লাস আয়নের ঘনমাত্রা পেলা, কারণ এটা দুর্বল একটা অ্যাসিড। তো এখন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করার জন্য তুমি এই সূত্রটা ইউজ করবা, পানির আয়নিক গুণফলের। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻⁻14, মানে পানির আয়নিক গুণফল। এখান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তুমি বের করবা, বের করলে কত আসে, এটা বের করলে আসে তোমার 10⁻⁻14 ডিভাইডেড 2.025 ইন্টু 10⁻³ এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 4.94 ইন্টু 10⁻⁻12 মোল পার লিটার। এটা কত নাম্বার অপশানে আছে, এটা আছে তোমার অপশান নাম্বার বিতে। এরপরে চলো আমরা পরের যে প্রবলেমগুলো আছে সেই পরের প্রবলেমগুলোতে চলে যাই। কোনটি আলোক সক্রিয়? একটা জৈব যৌগ আলোক সক্রিয় হওয়ার জন্য তার কাইরাল কার্বন থাকতে হবে। এখানে আবার অপশান দিছে 5টা। আসলে এই সংসপ্তকের বইয়ের প্রবলেমটা আসলে কি, নাকি আমি আসলে সিচুয়েশনটা বুঝি নাই, আল্লাহ জানে। যাই হোক, আমি তোমাদের হচ্ছে সবগুলো প্রবলেমই করাই দিই, যেটাই আসলে রিয়েল কোশ্চেন হোক না কেন, তোমরা ভালো মতো দুটাই পড়ে যাচ্ছ। ওকে, কোনটি আলোক সক্রিয়? তাহলে প্রথমটার দিকে তাকাও, এটা আলোক সক্রিয় কিনা আমরা দেখি। এই যে কার্বন আছে, দেখো এই যে কার্বন আছে, এই কার্বনের সাথে একটা হাতে আছে OH যুক্ত আছে, একটা হাতে ব্রমিন যুক্ত আছে, আর দুইটা হাতে ক্লোরিন যুক্ত আছে। আর আমরা কাইরাল কার্বন জানি যে কার্বনের 4টা হাতেই 4টা ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে, কিন্তু এখানে দেখো যে দুইটা ক্লোরিন সেম আছে, তার মানে এইটা কাইরাল কার্বন না। এরপরে নিচেরটার দিকে তাকাও, এই কার্বনের একটা হাতে OH যুক্ত আছে, একটা হাতে CH3 যুক্ত আছে, বাকি দুইটা হাতে দুইটা সেম ক্লোরিন যুক্ত আছে, তার মানে এটাও কাইরাল কার্বন এখানে নাই। এরপরে বি নাম্বারে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনের একটা হাতে আছে ক্লোরিন, একটা হাতে আছে ব্রমিন, আর বাকি দুইটা হাতে আছে হলো মিথাইল মূলক। যেহেতু মিথাইল মূলক দুইটা সেম হয়ে গেছে, তার মানে এখানেও কাইরাল কার্বন নাই। আর কাইরাল কার্বন না থাকলে কি হবে, এটা আলোক সক্রিয় হবে না। এরপরে দেখো এই কার্বনের দিকে তাকাও, এই কার্বনের একটা হাতে যুক্ত আছে কি তোমার OH, একটা হাতে যুক্ত আছে কি ফ্লোরিন, একটা হাতে যুক্ত আছে কি ক্লোরিন, আর একটা হাতে যুক্ত আছে কি মিথাইল। তার মানে কি এইখানে 4টা হাতেই কি আলাদা আলাদা জিনিস আছে, একটা ফ্লোরিন, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে OH, আর একটা হচ্ছে CH3। তার মানে এই কার্বনটা হচ্ছে এখানে কাইরাল কার্বন। আর কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে সেই যৌগটা হয় আলোক সক্রিয়, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, বাকি নাম্বার অপশনটা কেন কাইরাল কার্বন নাই চলো একটু দেখি। এই কার্বনের দিকে তাকাও, এই কার্বনের একটা হাতে যুক্ত আছে F মানে ফ্লোরিন, আর একটা হাতে আছে ব্রমিন, আর একটা হাতে আছে ইথাইল মূলক, আর একটা হাতে আছে ইথাইল মূলক। তাহলে এখানে দুইটা ইথাইল মূলক যুক্ত আছে। তো দুইটা ইথাইল মূলক সেম হওয়ার কারণে এটা আসলে কাইরাল কার্বন না। আর যদি কাইরাল কার্বন যৌগের ভিতরে না থাকে তবে সেটা আলোক সক্রিয় হয় না, এটা তোমরা মোটামুটি সবাই জানো। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোনটি হতে প্রোপাইল অ্যামিন তৈরি করা হয়? আচ্ছা দেখো, তোমরা যখন হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষা পড়ছো তখন কি হতো দেখো, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া আসলে কি হয়, একটা 1 ডিগ্রি অ্যামাইড থাকে, দেখো RCONH2। এই 1 ডিগ্রি অ্যামাইড একটা জারক, সেটা হচ্ছে হ্যালোজেন, ধরো যে কোনো হ্যালোজেন, একটা ক্ষারক, তাহলে যে কোনো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এটার সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে। বিক্রিয়া করে কি তৈরি করে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে। আর এই CO এটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে চলে যায়। এই বিক্রিয়ায় কি তৈরি হয়, এই বিক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে দেখো RNH2 প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে সোডিয়াম হ্যালাইড। দেখো
এইখানে অ্যামাইডে যতগুলা কার্বন আছে, এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় অ্যামাইডে যতগুলা কার্বন আছে, এইখান থেকে যে অ্যামিনটা তৈরি হয়েছে সেখানে কার্বন সংখ্যা এক কম আছে। কারণ কি, এখানে আর সিউ ছিল, তার মানে কি আর যে কয়টা কার্বন ছিল প্লাস এখানে একটা কার্বন ছিল। কিন্তু যখনই এটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিনে পরিণত হলো, কার্বন সংখ্যা কিন্তু এক হ্রাস পেল। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় তৈরি করতে হবে কি, আমার তৈরি করতে হবে প্রোপাইল অ্যামিন। তাহলে প্রোপাইল অ্যামিনের সংকেতটা কি ভাইয়া? প্রোপাইল অ্যামিনের সংকেত হচ্ছে এটা, মিথাইল ইথাইল, এই যে প্রোপাইল, এটা হলো প্রোপাইল অ্যামিন। তাহলে এই প্রোপাইল অ্যামিন তৈরি করার জন্য তোমার এমন একটা তোমার অ্যাসিড অ্যামাইড নিতে হবে যেখানে কার্বন সংখ্যা এই অ্যামিনের থেকে এক বেশি। তাহলে এটা কি নিতে হবে? এইটা নিতে হবে, CH3 CH2 CH2 C ডাবল বন্ড O NH2। তাহলে এইটা থেকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি প্রোপাইল অ্যামিন পাবা। এই যৌগটার নাম কি ভাইয়া? যেহেতু এখানে তোমার 4টা কার্বন আছে, তাহলে এইটার নাম হবে বিউটানামাইড। অপশন নাম্বার ডি যেটা, এইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, বিউটানামাইড। এরপরে চলো এই পরের প্রবলেম যেটা সেটা আমরা দেখি। একটি মৌলের শেষ 3টি অরবিটালের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 4p6 4d4 5s1। এইটা হলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত সেটা বের করতে বলছে তোমাকে। দেখো, এইখানে আমার শেষ 3টা কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বা শেষ 3টি অরবিটালের আসলে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, 4p6, তারপরে 4d4 আর 5s1। তোমরা যখন আউবাউ নীতি পড়ছো তখন তোমরা জানো যে ইলেকট্রন সর্বপ্রথম প্রবেশ করে নিম্ন শক্তির কক্ষপথে, তারপরে যায় উচ্চ শক্তির কক্ষপথে। তার মানে এর আগে যে অরবিটালগুলো আছে সেই অরবিটাল অবশ্যই ইলেকট্রন দিয়ে ফুলফিল অবস্থায় আছে। তাহলে আমি সেগুলো লিখি, সেগুলো কি কি আছে? 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d10। আচ্ছা, এখানে আর একটা জিনিস বাদ পড়ছে, দেখছো? এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হলো কি 4s2 আছে। তাহলে এখন তুমি বুঝতেই পারতেছো যে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস তুমি আসলে লিখে ফেলছো। এখন তুমি যোগ করো, দেখো 1 আর 4 যোগ করলে কত? 5, 5 6 11, 11 আর 2 13, 13 আর 2 23, 23 আর 6 29, আর 2 যোগ করলে কত? 31, 31 আর 6 কত? 37, 37 আর 2 39, আর 2 যোগ করলে কত হয়? 41। তার মানে এই যে মৌলটার কথা এখানে বলা হচ্ছে, এই মৌলটার আসলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 41। 30% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে প্রকাশ করলে কত হবে? এই যে দেখো, শক্তিমাত্রা বলতে ঘনমাত্রাটা বের করতে বলছে তোমাকে। এখানে শক্তিমাত্রা বলতে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তো মোলার ঘনমাত্রার জন্য তোমরা এটা ফর্মুলা পড়ছো যে পার্সেন্টেজ থাকলে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে সেটাকে আমরা পার্সেন্টেজ W/V ধরি। তাহলে সেটার মোলারিটির ফর্মুলা হচ্ছে 10x/m। 10 তো থাকবে, x হলো কত পার্সেন্ট সেটা, আর mটা হচ্ছে ওই পদার্থের আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে এইটা। তুমি এটা ক্যালকুলেট করো, করলে এটা আসে 7.5 মোল পার লিটার। এটা হচ্ছে অপশন নাম্বার বি। হাইড্রোজেন পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এইটা মোটামুটি আমরা অ্যান্সার ধরো যে কোনো ক্যালকুলেশন না করেই করতে পারি, যে সকল পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেনের জারণ মান -1। এখন তোমার যদি এটা মনে না থাকে তাহলে তুমি কি করবা? এই যে দেখো, হাইড্রোজেন আছে 2টা, তাহলে +1 × 2 মানে +2, +2x ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে x এর ভ্যালু বা অক্সিজেনের জারণ মান আসবে -1। তোমার যদি মনে থাকে তাহলে এটা করবা। সকল অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2, পারক্সাইডে -1 আর সুপার অক্সাইডে -1/2। এটা মনে রাখবা। তোমাদের যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে পটাশিয়াম সুপার অক্সাইড, যেটা পটাশিয়াম সুপার অক্সাইড হচ্ছে KO2, এখানে অক্সিজেনের জারণ মান কত? এইটা যদি আসে তখন তুমি কি করবা? এটা চোখ বন্ধ করে প্রথমেই মানে লিখে দিবা -1/2। কিভাবে -1/2? চলো একটু দেখাই। পটাশিয়াম হচ্ছে +1 +2x ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে x এর ভ্যালু আসে -1/2। এরপরে চলো আমরা কেপিকেসির একটা প্রবলেম করে আসি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অ্যাটমসফেয়ার চাপে
6% PCl5 বিয়োজিত হয়, উক্ত তাপমাত্রায় Kp এর মান কত? দেখো বিক্রিয়াটা কি আগে লিখি। তোমার যদি সূত্র একদম সরাসরি মুখস্থ থাকে তাহলে তুমি মুখস্থ বসাবা, আর আমার এখানে সূত্র মুখস্থ নাই, তাহলে আমাকে বের করে নিতে হবে। তাহলে PCl3 প্লাস হচ্ছে Cl2, তাহলে আদি মোল সংখ্যা আমি কত ধরে নিব? এটা ধরে নিব 1 0 0। সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে এটা হবে 1 মাইনাস আলফা আলফা আলফা। যেহেতু কেপি বের করতে বলছে তাহলে মোট মোল সংখ্যা আমার লাগবে সাম্যাবস্থায়। যোগ করলে কত হবে? 1 মাইনাস আলফা প্লাস আলফা, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস আলফা। আর পার্শিয়াল প্রেশারগুলো আমরা বের করি, চলো তো তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই। অবশ্যই পরীক্ষার হলে তোমরা এত স্টেপ বাই স্টেপ করবা না, পরীক্ষার হলে ধুমধারাক্কা বসাই দিবা। পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ Cl2, দুইটা সেমই হবে। তার কারণ কি বলতো? উৎপাদে দুইটার মোল সংখ্যা সেম। আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। আলফা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, ডিভাইডেড হচ্ছে টোটাল মোল সংখ্যা, ইন্টু হচ্ছে মোট চাপ। পি অফ PCl5 এটা আসবে তোমার বিক্রিয়কের এই যে সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 মাইনাস আলফা, আর টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা, আর এটা হচ্ছে পি। এখন তুমি কেপি এর ইকুয়েশনটা লেখো। এখানে তুমি কি করবা? কেপি এর ইকুয়েশনটা লেখা ট্রাই করো, চলো। এখানে কেপি এর ইকুয়েশনটা কি আসবে? কেপি এর ইকুয়েশনটা আসবে পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ Cl2 ডিভাইডেড পার্শিয়াল প্রেশার অফ PCl5। এটা কত আসবে? আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু হচ্ছে আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা ইন্টু পি। আর নিচে থাকবে কি? নিচে থাকবে 1 মাইনাস আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা ইন্টু পি। এখন তুমি এখানে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে আলফা স্কোয়ার পি ডিভাইডেড 1 মাইনাস আলফার উপরে স্কোয়ার। এখন দেখো আলফার ভ্যালু কত? 6%, আর পি এর ভ্যালু কত? 2 অ্যাটমসফিয়ার। মান বসাও। 6% মানে কি? 6/100, তার মানে 0.06, তারপরে হোল স্কোয়ার। পি এর ভ্যালু 2, আর এটা হবে 1 মাইনাস 0.06, তার উপরে কি? হোল স্কোয়ার। ক্যালকুলেট করো, করে দেখো কত আসে। এটা আসে 7.22 ইন্টু 10 ইনভার্স 3। এখন দেখো কত নাম্বার অপশানে আছে। এটা তো মিলে না, তার মানে কি এখানে সঠিক অ্যান্সার নাই। অথবা আমি যে বই থেকে প্রশ্নটা কালেক্ট করছি এই প্রশ্নটাই কি ছিল? ত্রুটিপূর্ণ ছিল। আসলে এই উদ্ভাস যে কোশ্চেন ব্যাংকগুলো বের করে না, বুঝছো, ম্যাক্সিমামই তুমি বাজারে বই কিনতে যাবা, দেখবা যে তোমার প্রশ্নের মধ্যে একটু ঝামেলা থাকেই। আবার বিউপি তো প্রশ্ন বের করে না, তোমার এই প্রশ্নগুলা তোমার হচ্ছে স্টুডেন্টদের মুখে শুনে শুনে হচ্ছিল মানে বইগুলা পাবলিশ করে। তো এখানে দেখবা যে অনেক ভুলভাল পাবলিশ করে। আমি নিজেই দেখলাম যে সংসপ্তাহে একটা প্রশ্ন আছে, জয়কলিতে আর একটা আছে। এখন আমি জানি না কোনটা আসলে রিয়েল প্রশ্ন, আমি ওই জন্য দুটাই পড়াইছি। আচ্ছা, নিচের কোনটি উপধাতু? আমরা উপধাতুর নামগুলো মোটামুটি জানি, তারপরও তোমরা 3rd চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম ওই চ্যাপ্টারে পড়ে আসছো উপধাতু কোনগুলা, তারপর আমি একটু লিখে দেই। সিলিকন, জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে তোমার টেলুরিয়াম, পোলোনিয়াম, সেলেনিয়াম, অ্যাস্টাটিন। এই কয়টা আপাতত মনে পড়তেছে, আরও যদি থাকে তোমরা লিখতে পারো। আমার কাছে মনে হয় এই কয়টাই। তাহলে এখানে দেখো রুবিডিয়াম এটা একটা ধাতু, এটা জীবনেও হবে না। লেড এটা একটা ধাতু, এটা জীবনেও হবে না। টিন এটা একটা ধাতু, এটা জীবনেও হবে না। তাহলে অ্যান্সার আসলে কি হবে? সেলেনিয়ামই হবে। HCl বন্ধনের গড় বন্ধন শক্তি কত? এই প্রশ্নটা ভাই তুমি যদি মুখস্থ না থাকে জীবনেও পারবা না। HCl এর বন্ধনের গড় বন্ধন শক্তি হচ্ছে 432 কিলোজুল পার মোল। পানি H2O এই যৌগের সংকর কত, মানে সংকরায়ন কত, বা সংকরায়নটা কি? এটা তো মোটামুটি তোমরা জানো, এটা করারও কোনো দরকার নেই। পানির হচ্ছিল সংকরায়ন কত? sp3। এটা মোটামুটি সবারই তোমাদের মুখস্থ থাকা উচিত। এটার বন্ধন কোনটা এবং আকৃতি দুটোই মনে রাখবা। এটার বন্ধন কোণ কত? এটার বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, আর আকৃতি হচ্ছে কৌণিক বা ভি আকৃতির। K2Cr2O7 ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। তার মানে কি? এই যে পটাশিয়াম +1 × 2 প্লাস 2x মাইনাস 14 = 0। তাহলে কত আসে? 2x = 12, দ্যাট মিনস x এর ভ্যালু আসে হচ্ছে তোমার +6। x এর ভ্যালু আসে +6।
এটা হচ্ছে তোমার অ্যান্সার। কোনটি প্রাইমারি অ্যামিনের পরীক্ষা নয়? প্রাইমারি অ্যামিনের পরীক্ষা বলতে তুমি কোন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারো? এটা তোমরা জানো যে কার্বিল অ্যামিন পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তুমি প্রাইমারি অ্যামিনও শনাক্ত করতে পারো, আবার ক্লোরোফর্মকেও শনাক্ত করতে পারো। এই কার্বিল অ্যামিন পরীক্ষাতে তুমি কি করতে পারবা? প্রাইমারি অ্যামিন এবং ক্লোরোফর্ম এই দুইটাকেই শনাক্ত করা যায়। নাইট্রাস অ্যাসিড পরীক্ষা, এই নাইট্রাস অ্যাসিড পরীক্ষার মাধ্যমে তুমি 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি এবং 3 ডিগ্রি মানে টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে পারো। অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়। ব্রমিন পানিতে কিন্তু ভাইয়া ওই প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনের কোনো পার্থক্য বা তোমার শনাক্তকরণ কিছুই করা যায় না। এই ব্রমিন পানিতে আসলে তোমার ফেনলের শনাক্তকরণ করা যায়। এই যে তোমার ফেনলটা ব্রমিন পানির সাথে বিক্রিয়া করে, রুম টেম্পারেচারে বিক্রিয়া করে 2,4,6 ব্রমো ফেনলের একটা অদক্ষেপ তৈরি করে। 2,4,6 ট্রাইব্রমো ফেনলের একটা অদক্ষেপ তৈরি করে। তো এই অদক্ষেপ থেকে তুমি আসলে মানে ফেনলকে শনাক্ত করতে পারো। এই ব্রমিন পানির পরীক্ষা দিয়ে তুমি কোনোভাবে প্রাইমারি অ্যামিনের কোনো পরীক্ষা করতে পারো না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কিন্তু ভাইয়া হবে এইটা। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আর কার্বিল আমিন ওখানে ডাক দিছি বোঝানোর জন্য আর কি। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি একটু কথা বলি। আমাদের বুয়েট ক্র্যাকার্সের পক্ষ থেকে আমাদের একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে ডিসেম্বরের 2 তারিখ থেকে, তোমার ভার্সিটি ক্র্যাকার্স। এই কোর্সে আমরা তোমাদের কি প্রোভাইড করব এটা নিয়ে একটু বলি। এই কোর্সে আমরা তোমাদের থিওরি ক্লাস প্রোভাইড করব, যে থিওরি ক্লাস দিয়ে তোমাদের রিটেন এবং এমসিকিউ এর যে বেসিকগুলো দরকার সেই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটির সেটা সলভ করাবো। আর থার্ড ফেজে আমরা বিভিন্ন শর্টকাট এবং হ্যান্ড ক্যালকুলেশন যে ট্রিক্সগুলো আছে সেইগুলো শেয়ার করব। এরপরে আমাদের যখন তোমার জানুয়ারির 5 তারিখে ক্লাসগুলো শেষ হয়ে যাবে, এরপরে আমাদের এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হবে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট। এখানে ক্লাস নিব আমরা 2 জন। রসায়ন এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র ক্লাস নিব আমি, আর তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যাথের ক্লাস নিবে প্রান্ত ভাইয়া। তোমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 800 টাকা। তোমরা কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করে আমাকে নক করবা। আমার আইডি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। আমাকে নক করলে আমি তোমাকে হচ্ছে কোর্সে এনরোল করাই দিব। আমাদের মেবি এই কোর্সে অলরেডি এনরোল করে ফেলছে 70+ আর কি, নাকি আরও বেশি হইতে পারে। আজকে তো তোমার ধরো জাস্ট ফার্স্ট ক্লাসটা হয়ে গেল। ওকে, চলো আমরা এখন এই যে জয়কলি থেকে যে প্রশ্নটা কালেক্ট করছি সেই প্রশ্নটা সলভ করি। এখন কোনটা যে এক্স্যাক্টলি তোমার প্রশ্ন এটা আমি জানি না, আমি জয়কলি এবং সংসপ্তক দুটাই পড়াই দিচ্ছি। কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন গঠন করে? কোন যৌগটা তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করে এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। চলো, যে কোনটি আসলে হাইড্রোজেন বন্ধন গঠন করে। হাইড্রোজেন বন্ধন গঠন করার শর্তগুলা কি তোমরা আশা করি এটা জানো, যে হাইড্রোজেন বন্ধনের গঠনের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আসলে কি? শর্তগুলা হচ্ছে যে হাইড্রোজেনকে অধিক তড়িৎ ঋণাত্মক কোন একটা পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। ভালো মতো বুঝবা। হাইড্রোজেন বন্ধনের একটা শর্ত হচ্ছে হাইড্রোজেনকে অধিক তড়িৎ ঋণাত্মক কোন একটা পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে, এবং অধিক তড়িৎ ঋণাত্মক যে পরমাণুর সাথে যুক্ত থাকবে, ভালো মতো খেয়াল করবা, অধিক তড়িৎ ঋণাত্মক যে পরমাণুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে সেই পরমাণুর লন পেয়ার থাকতে হবে। এখন খেয়াল করে দেখো, লবণ লবণ তো একটা আয়নিক যৌগ ভাইয়া, এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাহলে এইটা আমার কি করে না, হাইড্রোজেন বন্ধন গঠন করে না। এটাও হাইড্রোজেন বন্ধন গঠন করে না। কারণ কি, এরা কেন গঠন করে না? এই যে দেখো, এখানে নাইট্রোজেনের যে লন পেয়ারটা ছিল সেই লন পেয়ারটা অলরেডি ইউজ হয়ে গেছে, এখানে নাইট্রোজেনের কোনো লন পেয়ার নাই, দ্যাটস ওয়াই এটা কি করবে না,
তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। H2S হাইড্রোজেন বন্ধন গঠন করে না কেন? কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অত বেশি না এবং সালফারের আকারটা অনেক বড়। দ্যাটস ওয়াই H2S কোনো কি করে না, হাইড্রোজেন বন্ধন গঠন করে না। তোমরা এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে H2S হাইড্রোজেন বন্ধন গঠন না করার কারণে এটা গ্যাসীয় এবং পানিটা হাইড্রোজেন বন্ধন গঠন করার কারণে এটা তরল। চিনি কিন্তু ভাইয়া হাইড্রোজেন বন্ধন গঠন করে পানিতে দ্রবীভূত হয়। চিনি তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করে পানিতে দ্রবীভূত হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া চিনিতে একটা সমযোজী যৌগ, কিভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করবে? এটার উত্তর হচ্ছে চিনির ভিতরে তোমার হাইড্রোক্সিল গ্রুপ থাকে। চিনির সংকেত বা সুক্রোজের সংকেত যদি লেখো তুমি দেখবা যে এর মধ্যে OH গ্রুপ থাকে। এখন এই OH গ্রুপের দিকে একটু তাকাও। অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু, আর এই অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আবার অক্সিজেনের লন পেয়ার আছে। তার মানে কি এখানে হাইড্রোজেন বন্ধনের যে শর্তগুলো আছে সবগুলো শর্তই পূরণ করতেছে। দ্যাটস ওয়াই চিনি হাইড্রোজেন বন্ধন গঠন করবে। নিচের কোন দ্রবণের pH 7 অপেক্ষা বেশি? কোন একটা দ্রবণের pH যদি 7 অপেক্ষা বেশি হয় তাহলে সেই দ্রবণটা অবশ্যই কি একটা ক্ষারীয় দ্রবণ হবে। তো প্রথমটা দেখো ইথানোয়িক অ্যাসিড, এটা একটা অম্লীয় দ্রবণ, তার মানে এটার pH এর মান কখনোই 7 বেশি হবে না। তারপরে NaCl, এটা একটা নিরপেক্ষ লবণ, এটার pH এর মান সর্বদা 7 হবে, সো 7 অপেক্ষা বেশি হবে না, দ্যাটস ওয়াই এটাও অ্যান্সার হবে না। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে লবণটা, আর সোডিয়াম কার্বনেট, এই যে লবণটা, এই লবণগুলার যে জলীয় দ্রবণটা আছে সেই জলীয় দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় হতে পারে। তাহলে কিভাবে আমরা দেখব যে কোন লবণটার জলীয় দ্রবণ আসলে অম্লীয় হবে আর কোনটা আসলে ক্ষারীয় হবে? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভাঙাও তাহলে তুমি যেটা পাবা ক্যাটায়ন হিসেবে পাবা অ্যামোনিয়াম আয়ন, আর অ্যানায়ন হিসেবে পাবা Cl- আয়ন। এখন এইগুলা থেকে করসপন্ডিং তোমার অ্যাসিড এবং ক্ষার বের করার জন্য এই ক্যাটায়নের সাথে OH যোগ করবা, যতগুলা প্লাস আছে ততগুলা OH যোগ করবা। তাহলে এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর Cl- যতগুলা এখানে তোমার মাইনাস আছে ঠিক ততগুলো H+ যোগ করে দিয়ে অ্যাসিডটা বের করে ফেলবা, HCl। এখন দেখো এই দুইটা মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার আর HCl হচ্ছে একটা সবল অ্যাসিড। এই জন্য দেখা যায় যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা খুবই সামান্য পরিমাণ আয়নিত হয় আর HCl 100% আয়নিত হয়। তাহলে মানে দ্রবণে তোমার HCl এর পরিমাণটা সামান্য অবশিষ্ট থাকার কারণে এইটার জলীয় দ্রবণ হবে অম্লীয়, আর এটার জলীয় দ্রবণ যদি অম্লীয় হয় তবে pH এর মান অবশ্যই <7 হবে। তার মানে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার আমার হবে এইটা। তাহলে এটা কেন হবে? দেখো, সোডিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙাও তাহলে ক্যাটায়ন হিসেবে পাবা Na+, আর অ্যানায়ন হিসেবে পাবা কার্বনেট আয়ন। এটার করসপন্ডিং ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যাসিড হচ্ছে এই যে দুইটা যেহেতু মাইনাস আছে কার্বনিক অ্যাসিড। তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার আর কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। দ্যাটস ওয়াই এইটা দ্রবণে অবশিষ্ট থাকবে। এর ফলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হবে ক্ষারীয়, আর সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় হওয়ার কারণে এটার pH এর মান 7 থেকে বেশি হবে। ব্লিচিং পাউডারের সংকেত কি এটা মাথায় রাখবা। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম, মানে ব্লিচিং পাউডারের নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইড। এটার সংকেত হচ্ছে CaOCl, নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইড। অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা কত? এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের আসলে বিউপিতে এই জারণ সংখ্যা নিয়ে ভালোই প্রশ্ন আসে দেখতেছি। তো দেখো এখানে কি হাইড্রোজেন +1 দুইটা আছে, +2 প্লাস কি 2x মাইনাস কি 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত আসবে? 2x ইকুয়াল টু আসবে 6। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু +3। তার মানে অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3। 1 লিটার পানিতে 0.5 মিলিগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত হবে? তার মানে ঘনমাত্রা যেটা আর কি, দেখো 1 লিটার পানিতে তোমার 0.5 মিলিগ্রাম, 1 লিটার পানিতে 0.5 মিলিগ্রাম, তাহলে এই ঘনমাত্রা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে 0.5 মিলিগ্রাম হচ্ছে তোমার আর্সেনিক আছে। আর আমরা জানি এই মিলিগ্রাম পার লিটার মানে কি ppm, তাহলে ঘনমাত্রাটা হচ্ছে 0.5 ppm। তাহলে 0.5 ppm কত নাম্বার অপশানে আছে? দেখো অপশান নাম্বার এতে আছে। প্রমাণ দ্রবের জন্য কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা বোঝার জন্য একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা একটু ভালো মতো মাথায় রেখো, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় এমসিকিউ সলভ করতে অনেক সুবিধা হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে এটা জাস্ট একটা শর্টকাট, আর কিছুই না কিন্তু। স্ট্যান্ডার্ড পদার্থে অ্যালফাবেট সি থাকবে, কার্বন না কিন্তু, অ্যালফাবেট সি থাকবে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে HCl। এক্সেপশনটা হচ্ছে HCl। তুমি কেমিস্ট্রি পড়বা আর এক্সেপশন পাবা না, এটা হতেই পারে না। তার মানে কি, দেখো HCl এ তোমার অ্যালফাবেট সি আছে, বাট এটা আসলে কি না, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটা হলো সেকেন্ড, মানে তোমার হচ্ছিল তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখন দেখো তো কোথায় তোমার হচ্ছে অ্যালফাবেট সি আছে, এই সোডিয়াম কার্বনেটে অ্যালফাবেট সি আছে, তার মানে এইটা, এই সোডিয়াম কার্বনেট হবে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে কি করি, আমরা প্রমাণ দ্রবণ তৈরি করি। এই যৌগে তোমার নিউট্রন সংখ্যা বের করতে বলছে। দেখো এই যৌগের দিকে তাকাও, ভর কত, এই যৌগের দিকে তাকালে বুঝতে পারবা ভর হচ্ছে 3 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, দ্যাট মিন্স এখানে অ্যান্সার হবে 2। 2 কত নাম্বার অপশানে আছে, 3 নাম্বারে আছে। স্থির তাপমাত্রায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যায়, এটা মোটামুটি তোমরা সবাই জানো যে ধরো তাপমাত্রা স্থির যদি থাকে বা তাপমাত্রা যাই হোক না কেন, আমরা তাপমাত্রাটাকে এখানে কন্ডিশনে নিয়ে আসতেছি না, তাপমাত্রা স্থির ধরে নিচ্ছি আমরা। এই যে বিক্রিয়া করতেছে A প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডিতে যাচ্ছে, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ে তাহলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, মানে উৎপাদের দিকে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ে তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে, তার মানে কি তোমার বিক্রিয়কের দিকে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি বিক্রিয়াটা কোন দিকে যাবে বা সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডান দিকে যাবে বা উৎপাদের দিকে যাবে। কোনটা আছে, ডানে আছে অপশানে, অ্যান্সার হবে ডানে। অলিয়াম কি, অলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই অলিয়াম হচ্ছে তোমার ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে H2S2O7। H2S2O7। এরপর আসো, প্রশ্ন দিছে দুইটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে কি বলে। আমরা যখন আলোক সমানতা পড়ছি তখন আমরা ওই রেসিমিক মিশ্রণের সংজ্ঞা পড়ছি বা ডেফিনেশন পড়ছি। রেসিমিক মিশ্রণের সংজ্ঞা ছিল দুটি এনানসিওমারের সমমোলার আণবিক মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলি। এখানে বলছে যে দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে আমরা কি বলি, তাহলে উত্তর কি হবে, রেসিমিক মিশ্রণ বলি। আর রেসিমিক মিশ্রণের কিন্তু ভাইয়া কোনো প্রকার আলোক সক্রিয়তা থাকে না, এটা মাথায় রাখবা। রেসিমিক মিশ্রণের আলোক সক্রিয়তা 0। ওয়াটার গ্যাসের অপর নাম কি, ওয়াটার গ্যাসের অপর নাম হচ্ছে তোমার কোল গ্যাস, সিনথেটিক গ্যাস, ব্লু গ্যাস, তিনটাই হচ্ছে অপর নাম। তাহলে প্রশ্নটা হওয়া উচিত ছিল ওয়াটার গ্যাসের অপর নাম নয় কোনটি, ওয়াটার গ্যাসের অপর নাম নয় কোনটি, এটা উচিত ছিল প্রশ্ন। নয় কোনটি, তখন অ্যান্সার হতো তোমার গ্রিন গ্যাস, তখন অ্যান্সার হতো হচ্ছে এইটা, গ্রিন গ্যাস হচ্ছে ওয়াটার গ্যাসের অপর নাম না। তাহলে ওয়াটার গ্যাসকে ভাই কেন ব্লু গ্যাস বলা হয়, তার কারণ হচ্ছে ওয়াটার গ্যাস যখন জ্বলে, মানে ওয়াটার গ্যাসটা আসলে কি কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, তাই তো, এটা যখন জ্বলে তখন নীলাভ শিখা সহ জ্বলে, এই জন্য এটাকে ব্লু গ্যাস বলে। আর এটাকে কোল গ্যাস কেন বলা হয়, এটাকে কোল গ্যাস বলা হয় এই কারণে, যখন তুমি এই যে উত্তপ্ত কয়লার ভিতর দিয়ে জলীয় বাষ্প চালনা করবা, উত্তপ্ত কয়লার ভিতরে তুমি জলীয় বাষ্প যখন চালনা করবা তখন আসলে এই ওয়াটার গ্যাসটা তৈরি হয়, এই জন্য এটাকে কোল গ্যাস বলা হয়। আর এটাকে সিনথেটিক গ্যাস কেন বলা হয়, এখান থেকে তোমার ধরো যে কি বলবো আর, তোমার বিভিন্ন গ্যাস, মানে তোমার মানে এক কথায় সিন গ্যাস বলতে এটা দিয়ে জ্বালানি তৈরি করা হয় আর কি, ওয়াটার গ্যাস থেকে তোমার জ্বালানি তৈরি করা হয়, এটাকে এই জন্য সিনথেটিক গ্যাস বলা হয়। গ্রিন গ্যাস এটাকে বলা হয় না, তার কারণ হচ্ছে এই যে গ্রিন গ্যাস কোনগুলা জানো, তোমার এই গ্যাসগুলা নবায়নযোগ্য সোর্স থেকে পাওয়া যায়। নবায়নযোগ্য কোনো একটা সোর্স থেকে যদি কোনো একটা গ্যাস পাওয়া যায় তবে তোমার সেই গ্যাসগুলোকে গ্রিন গ্যাস বলা হয়। তো গ্রিন গ্যাস কিন্তু ওয়াটার গ্যাস না, এটা মাথায় রাখবা। নিচের কোন অণুটি রৈখিক,
নিচের কোন অণুটি রৈখিক, এইটা যদি তোমার পরীক্ষায় প্রশ্ন করে তুমি দেখবা যে কোনটার সংকরায়ন আসলে তোমার sp, যেটার সংকরায়ন sp সেটা আসলে রৈখিক। এখানে এই যে 4টারই সংকরায়ন বের করার ট্রাই করো, কারণ এই 4টারই যে কোনোভাবে বিভিন্নভাবে তোমার সংকরায়ন পরীক্ষায় আসতে পারে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, এটার সংকর অরবিটালের সংখ্যা হাফ ইন্টু কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 4, এখানে কোনো ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, আবার একযোজি পরমাণুও নাই, সব 0। তার মানে 4কে 2টা ভাগ করলে 2, আর সংকর অরবিটাল যদি 2 হয় তবে সংকরায়ন হয় sp। সালফার ডাই অক্সাইডের দিকে তাকাও, সংকর অরবিটালের সংখ্যা হবে হাফ। এই সালফার হলো কেন্দ্রীয় পরমাণু, এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, এখানে একযোজি পরমাণু নাই, ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটাই নাই। 6কে 2টা ভাগ করলে 3, সংকর অরবিটাল 3 হলে সংকরায়ন হচ্ছে sp2। আর পানিটা আর করাবো না ভাই, পানিটা মোটামুটি সবারই মুখস্থ, sp3। এইটা কি ভালো মতো খেয়াল করে দেখো, এই CH2 আসলে যেটা এই CHO, এটা একটা জৈব যৌগ, আর জৈব যৌগের সংকরায়ন বের করার জন্য এই যে গাঠনিক সংকেতটা লিখবা। এই যে কার্বনের, এই কার্বন হলো এখানে কি কেন্দ্রীয় পরমাণু, এখানে আমার মানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকার কারণে এটা সংকরায়ন হবে কি sp2। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে সরলরৈখিক, এটা অ্যান্সার হবে এ। নিচের কোনটি কম্পোজিট কণিকা, নিচের কোনটি কম্পোজিট কণিকা? এইটা হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন, মাথায় রাখবা। কম্পোজিট কণিকা আছে 2টা, একটা হলো আলফা কণা, একটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে ভাই ডিউটেরন। ডিউটেরন, এই দুটা হচ্ছে কম্পোজিট কণিকা, মাথায় রেখো। কম্পোজিট কণিকা, অপশন নাম্বার সি। 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি কোনটি? তাহলে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা আগে লেখো, P প্লাস AN স্কোয়ার ডিভাইডেড ভি স্কোয়ার, তারপরে হচ্ছে ভি মাইনাস NB ইকুয়াল টু NRT। এখানে যেহেতু 32 গ্রাম অক্সিজেন আছে, তার মানে কি এটা 1 মোল অক্সিজেন আছে। 1 মোল অক্সিজেন থাকলে এই সমীকরণটাকে লেখা যাবে P প্লাস A বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু RT। দেখো তো কত নাম্বার অপশানে আছে এটা, এটা মেবি তোমার অপশন নাম্বার এতে আছে, অ্যান্সার হবে এ। নিচের কোন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এটা মোটামুটি তোমাদের আইডিয়া থাকা উচিত যে প্রথম সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, তারপরে আইআর, তারপরে তোমার ভিজিবল লাইট, তারপরে হচ্ছে ইউভি, তারপরে তোমার হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে গামা রে। তাহলে সবচেয়ে বড় কার? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি আছে অপশানে? নাই। তাহলে কোনটা আছে? মাইক্রোওয়েভ আছে। অ্যান্সার কি দিবা? মাইক্রোওয়েভ। ওকে পোলাপান, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোর্সটা, তোমাদের যাতে টার্গেট হচ্ছে ভার্সিটি, আমাদের কোর্স ফি কিন্তু খুবই সামান্য। তোমরা যারা একটা ভালো একটা কোর্স চাইতেছিলা যে তোমাকে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন শিখাবে, তোমার রিটেন নিয়ে ফোকাস করবে, প্লাস হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করাবে, প্লাস মেন্টরশিপ প্রোভাইড করবে, তোমরা কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবা। আমাদের কোর্সের কোর্স ফি হচ্ছে 800 টাকা। আর এই 800 টাকা কোর্স ফি শুধুমাত্র প্রথম 200 জনের জন্য। তোমরা 200 জন ক্রস হয়ে গেলে কিন্তু আবার ওই 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, মাথায় রেখো। তো তোমরা যারা ভর্তি হতে চাও এই কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য 800 টাকা তোমরা এই নাম্বারে বিকাশ করবা অথবা রকেটে সেন্ড মানি করবা, করে তোমরা হচ্ছে আমাকে নক করবা। আমার আইডিটা তোমার ডেসক্রিপশানে মেনশন করা থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।